হিমালয়ের বুকে ৪,১৩০ মিটার উচ্চতায় দাঁড়িয়ে আছে এক স্বপ্ন, যার নাম অন্নপূর্ণা বেস ক্যাম্প। যে জায়গায় পৌঁছানো ছিল আমার সারা জীবনের স্বপ্ন, আজ স্বপ্ন আর বাস্তবের মাঝখানে দাঁড়িয়ে আছি আমি। সব ভয়, দ্বিধা আর সীমাবদ্ধতাকে পিছনে ফেলে আমি পা বাড়িয়েছিলাম এক নীরব অভিযানে। যে পথ আমাকে শুধু গন্তব্যে পৌঁছায়নি, শিখিয়েছে নিজেকে নতুন করে চিনতে, ধৈর্য ধরতে আর স্বপ্নের পিছনে লেগে থাকতে। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে কোনো গাইড ছাড়া কম খরচে নিজের মতো করে এই অসাধারণ ট্রেকটা কমপ্লিট করা সম্ভব। অন্নপূর্ণা বেস ক্যাম্পের যাত্রা শুরু হয় পাহাড়ে নয়, শুরু হয় একটা ছোট্ট সিদ্ধান্ত থেকে। আর আজ সেই দিন, সিদ্ধান্ত নেওয়ার দিন। পোখরার এক ঠান্ডা সকাল আমাদেরকে স্বাগত জানালো। দূরে পাহাড়ের সিলুয়েট, হালকা কুয়াশা, মনে হচ্ছিল সত্যিই কোনো স্বপ্নের পথে হাঁটছি। ফ্রেশ হয়ে বের হলাম সকালের নাস্তা করার জন্য। একটা ছোট লোকাল হোটেলে পরোটা, ডাল, ডিম ভাজি, জনপ্রতি খরচ হয়েছিল 250 রুপি। খাবার সিম্পল, কিন্তু সামনে 5 দিনের হাঁটা, এটাই ছিল আজকের দিনের এনার্জির প্রথম ডোজ। নাস্তা শেষে দুটো ট্যাক্সি নিলাম পারমিট অফিসে যাওয়ার জন্য। প্রতি ট্যাক্সি 400 রুপি। এই মুহূর্তে সবকিছু সহজ লাগছিল, কিন্তু সামনে কি অপেক্ষা করছে তখনও বুঝিনি। এটাই হলো সেই পারমিট অফিস। এখানে আসার আগে অবশ্যই সাথে করে 2 কপি ছবি নিয়ে আসবেন। আর অন্নপূর্ণা রিজনে ট্রেক করতে হলে পারমিট লাগে। একটা টিপস মনে রাখবেন, অন্নপূর্ণার সাথে মুক্তাং মার্ক করে দিলে পরে আর আলাদা পারমিট লাগবে না। আর পারমিট ফি নেবে 1113 রুপি। পারমিট হাতে পাওয়ার পর সত্যিই মনে হলো এবার অফিসিয়াল যাত্রা শুরু। চলে যাব গানরূপ বাস স্ট্যান্ড। লোকাল বাসের জন্য অপেক্ষা করছি। অবশেষে একটা বাস এলো। 30 রুপি দিয়ে ছোট্ট একটা লোকাল বাসে করে লোকাল মানুষের সাথে পাহাড়ি রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে এলাম গানরূপ বাস স্ট্যান্ড। আমরা 8 জন মিলে একটা জিপ রিজার্ভ করলাম 6000 রুপিতে। জনপ্রতি পড়েছিল আমাদের 750 রুপি। গানরূপ যাওয়ার রাস্তাটা মারাত্মক লেভেলে সুন্দর। সবুজ পাহাড়, নিচে নদী, মাঝে মাঝে ঝর্ণা, মনে হচ্ছিল চলন্ত পোস্ট কার্ডের ভিতর দিয়ে যাচ্ছি। এখানে আসার আগে অনেকেই বলেছিল গানরূপের রাস্তা নাকি খুব একটা ভালো না, তবে আমরা খুব একটা খারাপ রাস্তা পাইনি, সবটা রাস্তাই ভালো ছিল। শেষের দিকে একটু রাস্তা রাফ ছিল। পাহাড় তো সহজই বা হবে কেন। প্রায় 4 ঘন্টার একটা জার্নির পর বিকাল 4টার দিকে আমরা পৌঁছালাম গানরুকে। হালকা বৃষ্টি হচ্ছিল। মেঘে ঢাকা পাহাড়ি গ্রামটা প্রথম দেখাতেই মন কেড়ে নিল। এখন আমরা আমাদের হোটেলের দিকে চলে যাচ্ছি। আমরা আসার আগে হোটেল বুক করে এসেছিলাম, কিন্তু প্যারা নেই, আপনারা যদি হোটেল বুক করে নাও আসেন, এখানে রুম অ্যাভেলেবেল থাকে। মাশরুম গেস্ট হাউসে আমরা 2টা রুম নিয়েছিলাম 8 জনের জন্য 6000 রুপিতে। আর এটাতে সকালে নাস্তা ইনক্লুডেড ছিল। ফ্রেশ হয়ে চলে গেলাম রাতের খাবার খেতে। আমাদের দুপুরেও খাবার খাওয়া হয়নি, সেজন্য রাতের খাবারের জন্য রাইস আর ভেজিটেবল থালি অর্ডার করি 550 রুপিতে। গ্রামের ভিতর একটু হাঁটলাম। নীরবতা, ঠান্ডা বাতাস, দূরে ঝিঝি পোকার শব্দ, এই মুহূর্তগুলোই ট্রেকের আসল সৌন্দর্য। পরদিন সকালে ঘুম থেকে উঠে চলে গেলাম গুরাং কটেজে। গুরাং কটেজ হলো এখানের সবচেয়ে বিখ্যাত কটেজ। তবে গুরাং কটেজে আমরা খুব একটা ক্লিয়ার ভিউ পাইনি, অনেকটা ক্লাউডি ছিল ওয়েদারটা। কিন্তু গানরূপ গ্রামটা আমাকে একদমই হতাশ করেনি, তাই আমি পুরো গ্রামটা এক্সপ্লোর করতে লাগলাম। এই গ্রামটা একদম স্বপ্নের মতো সুন্দর। তারপর হোটেলে এসে সকালে নাস্তা করলাম, সাথে 1 কাপ গরম গরম চা ছিল।
একটা জায়গাতে চা খাওয়ার অনুভূতি আসলে বলে বোঝাতে পারবো না। নাস্তা শেষ করে ব্যাগ গুছিয়ে রওনা দিলাম একটা নতুন গন্তব্যের উদ্দেশ্যে। এই পথটা সহজ হবে না, কিন্তু হয়তো প্রতিটা কষ্টই আমাদের নিয়ে যাবে আরো সুন্দর এক দৃশ্যের সামনে। আমাদের আজকের গন্তব্য গানরূপ থেকে লোয়ার সিনোয়া। সকাল সকাল সবাই মিলে হাঁটা শুরু করলাম। মাঝপথে আমাদেরকে পাড়ি দিতে হবে চমরং। শুরুটা কিছুটা হাঁপিয়ে ওঠার মতো। পাহাড়ি পথ, বিশাল পথ, শারীরিক চ্যালেঞ্জেস স্পষ্ট। কিছুটা জিরিয়ে নিয়ে আবার হাঁটা শুরু। আমাদের লক্ষ্য একটাই, সন্ধ্যার আগে লোয়ার সিনোয়া পৌঁছানো। বেশি সময় নষ্ট করা যাবে না। এই জায়গাগুলোতে হাঁটতে খুব একটা কষ্ট হয় না, গাছপালা থাকায় গায়ে খুব একটা তেমন রোদও লাগে না। নেপালের মানুষ সত্যিই বন্ধুসুলভ। মাইলের পর মাইল হেঁটে দুপুরের খাবারের সময় হয়ে গেল। আর আমরা এই রেস্টুরেন্টেই আজকে দুপুরের খাবার খাবো। আর এই রেস্টুরেন্টে এসে পরিচয় হলো আমার ছোট্ট বন্ধু আরুষের সঙ্গে। What's your name? Arush. Arush, such a nice name. আর আমরা দুপুরের খাবারের জন্য ভেজিটেবল থালি অর্ডার করলাম 650 রুপি করে। আর আমাদের রেস্টুরেন্ট থেকে ভিউ অনেক সুন্দর। এমন একটা সুন্দর জায়গাতে খাবার খাওয়ার মজা সত্যিই আলাদা। খাবার খেয়ে আবার হাঁটা শুরু করলাম। এখন আমরা যেই রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা আমার দেখা অন্যতম একটা সুন্দর রাস্তা। পাহাড়ি রুটটা এত সুন্দর, মনে হচ্ছিল আমি ম্যাগের উপর দিয়েই হেঁটে যাচ্ছি। আমার পাশে যে স্কুলটা আছে, আমার মনে হলো এটা পৃথিবীর সবচেয়ে শান্তি আর সুন্দর স্কুল। ইস, এমন একটা স্কুলে যদি পড়তে পারতাম, জানালা দিয়ে ম্যাগ এসে আমার হৃদয় ছুঁয়ে যেত। দুপুর শেষে পৌঁছালাম চমরং গ্রামের উপর প্রান্তে। গ্রামটা এতই বড় যে নিচে নামতেই আমাদের 1.5 থেকে 2 ঘন্টা লাগবে। চমরং গ্রামটা এক কথায় ছবির মতো সুন্দর, শান্ত গুছানো পরিবেশ, পাহাড়ের কোলে আলোকিত একটা গ্রাম। চমরংয়ের শেষের দিকে অন্নপূর্ণার আরেকটা পারমিট অফিস রয়েছে। সেখানে আমরা আমাদের পারমিট দেখালাম, একজন অফিসার তা সাইন করে দিলেন। চমরং থেকে আরো 2 ঘন্টা হাঁটার পর আমরা পৌঁছালাম লোয়ার সিনোয়া। আমরা আজকে এই শেরপা গেস্ট হাউসে প্যাকেজ নিয়েছি, রাতের থাকা, রাতের খাবার আর সকালের নাস্তা সহ 1800 রুপি করে জনপ্রতি। রাতের খাবারের পর চাঁদ তারার নিচে বসে ঘুমানোর আগ মুহূর্ত পর্যন্ত উপভোগ করলাম পাহাড়ের রাত, নীরবতা আর দূরে হাওয়ার শব্দ। এই মুহূর্তগুলোই সত্যি ট্রেকের যাত্রার সেরা অংশ। সকালে ঘুম থেকে উঠে জানালার দিকে তাকাতেই চোখ আটকে গেল অসাধারণ ভিউতে। তাড়াতাড়ি বের হয়ে গেলাম লোয়ার সিনোয়াটাকে একটু এক্সপ্লোর করতে। পাহাড়ের আলো, হালকা কুয়াশা, মনে হচ্ছিল আজকের দিনটা আরো বিশেষ হবে। আমাদের আজকের গন্তব্য লোয়ার সিনোয়া থেকে হিমালয়া। সকালের নাস্তা শেষ করে রওনা দিলাম হিমালয়ের উদ্দেশ্যে। সো আজকে আমরা লোয়ার সিনোয়া থেকে হাঁটা শুরু করলাম। এই বস্ত্রকে हेलो कुछ बोल दो। हेलो बोसूरी वाले, हम लोग अब जा रहे हैं हायर सिनेमा। প্রায় 1 ঘন্টা হাঁটার পর আমরা পৌঁছালাম আপার সিনোয়া। আপার সিনোয়া জায়গাটা মারাত্মক সুন্দর। আমি সবাইকে সাজেস্ট করব লোয়ার সিনোয়াতে না থেকে আপার সিনোয়াতে থাকার। সকালবেলা খুব ভালো একটা ভিউ পাবেন। আপার সিনোয়াতে আমরা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার হাঁটা শুরু করলাম হিমালয়ের উদ্দেশ্যে, কারণ আমাদের লক্ষ্য সন্ধ্যা হওয়ার আগেই হিমালয়ে পৌঁছানো।
আপার সিনোয়া থেকে ব্যাম্বু যাওয়ার পথে এই রাস্তাটা পার করে যেতে হয়। এই রাস্তাটা খুবই পেইনফুল লাগছে আমার কাছে, কারণ এই জায়গাতে অনেকগুলো সিঁড়ি, সবগুলো সিঁড়ি বেয়ে নিচে নামতে পায়ে অনেক প্রেশার পড়ে আর অনেক শক্তি খরচ হয়। আর অনেকেই হচ্ছে এই জায়গাটা পার হতে ভালো হিমশিম খায়। আমার নিজেরই অনেক প্যারা লাগছিল এই জায়গাটা দিয়ে নামতে। আপার সিনোয়া থেকে প্রায় 2 ঘন্টা হাঁটার পর আমরা পৌঁছালাম ব্যাম্বু গ্রামে। এই ব্যাম্বু গ্রামটার নামকরণ করা হয় কারণ এখানে প্রচুর পরিমাণে বাঁশ গাছ। আমরা কিছুক্ষণ ব্যাম্বুতে বিশ্রাম নিয়ে আবার রওনা দিলাম। ব্যাম্বু থেকে দোবান পর্যন্ত পথটা অসাধারণ সুন্দর। মনে হচ্ছিল আমরা হাঁটছি অ্যামাজন রেইন ফরেস্টের ভিতর দিয়ে। অন্নপূর্ণা ট্রেলে এমন একটা জায়গা পাবো এটা আমি কল্পনাও করি নাই। মনে হচ্ছে একদম অ্যামাজন রেইন ফরেস্ট। বেশ কিছুক্ষণ হাঁটার পর আমরা এসে পৌঁছালাম দোবানে। দোবানেই আজকে আমরা আমাদের দুপুরের খাবারটা খাবো। সবারই প্রায় খিদা লেগে গেছে। আমরা ভাত, সবজি, থালি 700 রুপিতে অর্ডার করি, আর বাজেট ট্রাভেলারদের জন্য এটাই জাতীয় খাবার। দুপুরের খাবার শেষে আমরা আবার রওনা হলাম হিমালয়ের উদ্দেশ্যে। হাঁটা চলতেই কানে আসতে লাগলো অন্নপূর্ণা রেঞ্জের সবচেয়ে সুন্দর ঝর্ণার শব্দ। ঝর্ণার নাম মনে নেই, তবে দৃশ্যটা সত্যিই চোখ ধাঁধানো। ঝর্ণা পার হওয়ার পর আরো কিছুক্ষণ হাঁটার পর আমরা পৌঁছে গেলাম হিমালয়াতে। আর আমরা আজকে এই হোটেলটাতেই প্যাকেজ নিলাম, রাতে থাকা, রাতের খাবার আর সকালের ব্রেকফাস্ট সহ 1800 রুপি দিয়ে। রাতের খাবার খেয়ে সুন্দর একটা আকাশ দেখতে দেখতে ঘুমিয়ে পড়লাম। হিমালয়ার এক অসাধারণ সকাল আমাদেরকে স্বাগত জানালো। সকালের নাস্তা শেষ করে রওনা দিলাম মাছাপুছড়ে বেস ক্যাম্পের উদ্দেশ্যে। সকালবেলায় রাস্তায় একটু মানুষের বেশি ভিড় লেগে থাকে, কারণ সবাই নাস্তা করে রওনা দেয় ট্রেকিং করার উদ্দেশ্যে। এখানে এসেও আমার ট্রাইপড লাগিয়ে ভিডিও বানানো লাগতেছে। একবার উঠি, তারপর এসে আবার মোবাইল নিয়ে যাই। ডাবল করে হাঁটা লাগতেছে, কারণ আমার ট্যুরমেটরা সবাই পিছনে পড়ে গেছে, আমি অনেকটা সামনে চলে এসেছি। এই রুটে একটা মজার জিনিস আছে, অনেক জায়গায় ওয়াইল্ড স্ট্রবেরি পাওয়া যায়। হাঁটতে হাঁটতে খুঁজে খুঁজে কিছু ওয়াইল্ড স্ট্রবেরি কালেক্ট করলাম, আর পাহাড়ের মাঝে দাঁড়িয়ে এরকম ওয়াইল্ড স্ট্রবেরি খাওয়ার ফিলিংসটা আসলে বলে বোঝাতে পারবো না। পথের পাশে আরেকটা সুন্দর ঝর্ণা চোখে পড়ল। পাহাড় কেটে আসা সাদা পানির ধারা, প্রতিটা বাঁকেই নতুন একটা চমক। প্রায় 1 ঘন্টা হাঁটার পর পৌঁছে গেলাম দেওরালিতে। এক এক করে বাকি টিমমেটরাও এসে গেল। এখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা আবার রওনা শুরু করলাম। উচ্চতা বাড়ছে, বাতাস পাতলা হচ্ছে, তাই খুব ধীরে হাঁটছি। আজকের পথটা অবিশ্বাস্য সুন্দর, কারণ আজ তুলনামূলক ট্রেকিং কম, তাই আমরা ছবি তুলছি, ভিডিও করছি আর প্রতিটা মুহূর্ত উপভোগ করছি। হঠাৎ চোখে পড়ল পাহাড়ি এক বনফুলের সুন্দর বাগান। লাফ দিয়ে ঢুকে পড়লাম ছবি তুলতে, কিন্তু ঢোকার পর দেখি এটার ভিতর জোক আর জোক প্রচুর পরিমাণে ছিল ওখানে।
অবশেষে আমরা পৌঁছে গেলাম মাছাপুচরে বেস ক্যাম্প। আজকে আমরা এই হোটেলটাতেই থাকবো, আর আমরা এই হোটেলটার প্যাকেজ নিয়েছিলাম 2200 রুপি করে। ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেলাম। ভাতের থালি অর্ডার করলাম 800 রুপিতে। উচ্চতা বাড়ার সাথে সাথে এখানে দামও বাড়ে। খাবার শেষে 1 কাপ গরম চা হাতে নিয়ে জানালার পাশে অনেকক্ষণ বসে রইলাম। মনে হচ্ছিল এটাই পৃথিবীর অন্যতম সুন্দর একটা জায়গা। আজকে রাতে আমরা সবাই চাউমিন খাচ্ছি। রাতের খাবার খেয়ে একটা ঘুম দিলাম, কারণ আমাদেরকে রাত 3টায় আবার উঠে হাঁটা শুরু করতে হবে। হালকা একটু ঘুমিয়ে রাত 3টায় আবার আমরা সবাই উঠে গেলাম। আমাদের আজকের লক্ষ্য অন্নপূর্ণা বেস ক্যাম্প। আমরা এত ভোরে বের হচ্ছি কারণ আমরা আজকে সানরাইজ দেখব এবিসি থেকে। বাজেট ট্রাভেলারদের জন্য একটা টিপস, আপনারা চেষ্টা করবেন এমবিসিতে থাকার, কারণ এবিসিতে থাকা তুলনামূলক অনেক কস্টলি। সবাই মিলে হাঁটা শুরু করলাম। বাইরে তখন -4 ডিগ্রি, কঠিন ঠান্ডা। মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আমরা সবাই হাঁটা শুরু করলাম। এই অন্ধকারে হাঁটা সত্যিই কঠিন, শ্বাস ভারী হয়ে যাচ্ছে, ঠান্ডায় পুরো শরীর কাঁপছে। দূরে ছোট ছোট আলো দেখা যাচ্ছে, দেখে মনে হচ্ছে জোনাকি পোকা, কিন্তু আসলে এগুলো ট্রেকারদের লাইট আর হেডল্যাম্পের আলো। সবাই একটা স্বপ্ন নিয়েই আগাচ্ছে, অন্নপূর্ণা বেস ক্যাম্প। প্রায় 2 ঘন্টা হাঁটার পর অবশেষে আমরা পৌঁছে গেলাম অন্নপূর্ণা বেস ক্যাম্প। এটা ছিল আমার সারা জীবনের স্বপ্ন, আর সেই দাঁড়িয়ে আছি স্বপ্নের মাঝখানে। অন্নপূর্ণাকে এত কাছ থেকে দেখে আমি খুবই এক্সাইটেড হয়ে গিয়েছিলাম। এটা ছিল আমার সারা জীবনের স্বপ্ন। আজ আমি দাঁড়িয়েছি সেই স্বপ্নের মাঝখানে। ধীরে ধীরে আলো ফুটতে শুরু করলো, এক এক করে দেখা দিতে লাগলো অন্নপূর্ণার সবগুলো রেঞ্জ। সূর্যের প্রথম আলো বরফের চূড়ায় পড়তেই পুরো জায়গাটা একদম সোনালি হয়ে গেল। সেই মুহূর্তটা ক্যামেরায় ধরা যায়, কিন্তু অনুভূতিটা ভাষায় বোঝানো যায় না। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকলাম, শুধু পাহাড়, বাতাস আর সূর্যের আলো। তারপর ধীরে ধীরে আমরা আবার এমবিসির দিকে নামা শুরু করলাম। এই জায়গাটা একদম স্বর্গের মতো সুন্দর, মনে হচ্ছিল স্বর্গের কোনো রাস্তা দিয়েই হাঁটছি। পথে ছোট্ট একটা লেকও আছে, ছোট হলেও খুব সুন্দর। এমবিসিতে ফিরে এসে সকালের নাস্তা করলাম, তারপর ব্যাগ গুছিয়ে রওনা দিলাম জিনুর উদ্দেশ্যে। স্বপ্ন পূরণ হয়েছে, কিন্তু যাত্রা এখানেই শেষ না। পাহাড়ে ওঠার স্বপ্ন থাকে, কিন্তু নামার গল্পটাই আসল পরীক্ষা। আমরা আজকে হাঁটা শুরু করলাম জিনু ডান্ডার উদ্দেশ্যে। আজকের দিনটা সহজ না,
যে পথে আমরা 3 দিনে উঠেছি, আজকে সেই পথটা একদিনেই নেমে যাব। দেউরালি পার হতেই হঠাৎ বৃষ্টি শুরু। পাহাড়ের আবহাওয়া কখন বদলে যায় তার ঠিক নেই। অবশ্যই দেশ থেকে আসার সময় রেনকোট বা পঞ্চ নিয়ে আসবেন। এখন আমি হিমালয়াতে বসে আছি। আমার বাকি টিমমেটরা পিছনে পড়ে গেছে, তাদের জন্য অপেক্ষা করছি। একটু রেস্ট নিয়ে আবার পথ চলা শুরু। প্রায় 1 ঘন্টা হাঁটার পর আমরা পৌঁছে গেলাম দোবান। আজকের লাঞ্চ আমরা দোবানেই করব। চাউমিন অর্ডার করেছিলাম 650 রুপি করে। এতক্ষণ ট্রেকিং করার পর গরম খাবারই আসল সুখ। ব্যাম্বু পার হয়ে আবার পৌঁছে গেলাম সেই যন্ত্রণার জায়গাটায়। অসংখ্য সিঁড়ি এখানে। সত্যিই মনে হচ্ছিল 1 কোটি সিঁড়ি পার করছি। হাঁটু জ্বলছে, পা কাঁপছে, অলমোস্ট আমি হাঁপিয়ে গেছি। কিন্তু উপরে উঠতে উঠতে এক সময় দেখলাম চারদিকে মেঘের সমুদ্র। মনে হচ্ছিল মেঘের উপর দিয়ে হাঁটছি। তখনই সব কষ্ট বিলীন হয়ে গেল। তারপর পৌঁছে গেলাম আপার সিনোয়া, তারপর লোয়ার সিনোয়া। ধীরে ধীরে সন্ধ্যা নেমে এলো। এখন আমরা অন্ধকারে ট্রেকিং করছি। ওই যে দূরে দেখা যাচ্ছে চমরং। কাছে মনে হলো যেতে সময় লাগবে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা। চমরংয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে এবার আমরা রওনা দিলাম জিনুডান্ডার পথে। আর এই চমরং থেকে জিনুর পথটা এক কথায় ভয়ঙ্কর। মনে হচ্ছিল লাখ লাখ সিঁড়ি পার করে নিচে নামতেছি। শরীর তখন একদমই ক্লান্ত, কিন্তু তখন আমাদের থামার উপায়ও নেই। অবশেষে বিশাল একদিনের একটা ট্রেকিং শেষে পৌঁছে গেলাম ঝিনুডান্ডায়। আমার অবস্থাটা তখন দেখার মতো না। পা শরীর পুরাটাই শেষ। আর আমরা এই হোটেলটাতে প্যাকেজ নিয়েছিলাম 1200 রুপিতে। সকাল 6টায় ঘুম থেকে উঠে জানালার বাইরে তাকালাম। দূরের পাহাড়গুলো অসাধারণ সুন্দর লাগছিল। কিন্তু আজকের আকর্ষণ জিনুর বিখ্যাত হট স্প্রিং। এখন আমরা সবাই চলে যাচ্ছি জিনুর বিখ্যাত হট স্প্রিংয়ে গোসল করতে। টিকিট 200 রুপি। এই হট স্প্রিংয়ের মজার বিষয় হলো সেখানে প্রাকৃতিকভাবে গরম পানি বের হয়। গত রাতের এই কঠিন ট্র্যাকের সব কষ্টই গরম পানিতে গা ডুবানোর সাথে সাথেই মিলিয়ে গেল। আমরা সবাই মিলে অনেক মজা করলাম, হাসি, গল্প আর রিল্যাক্সেশন। এই মুহূর্তটা পুরো টেকের একটা পারফেক্ট এন্ডিং। গোসল শেষে হোটেলে ফিরে নাস্তা করলাম। তারপর রওনা দিলাম জিনোর বাস স্ট্যান্ডের দিকে। পথে পড়ল বিশাল একটা সাসপেনশন ব্রিজ। এই ব্রিজটা পার হওয়ার সাথে সাথেই শেষ হলো আমাদের অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেক।
জিনো বাস স্ট্যান্ড থেকে গাড়ি পেয়ে যাবেন যে কোনো জায়গায় যাওয়ার জন্য। এখানেই আমার এবিসি যাত্রা শেষ, কিন্তু আমার নেপাল যাত্রা তখনও শেষ হয়নি। এই ট্রিপের সকল বাজেট আমি আপনাদের জন্য একটা জায়গায় নোট করে দিলাম, কোথায় আমাদের কত টাকা খরচ হয়েছে আর কোন জায়গায় আমরা কত টাকা ইউজ করেছিলাম। টোটাল 5 দিনের ট্রেকিং কস্ট হয়েছিল আমাদের 11,950 রুপি, প্রায় 12,000 রুপির কাছাকাছি। আর পোখরা টু পোখরা হিসাব করলে আমাদের খরচ হয়েছিল 14,863 রুপি, যা হচ্ছে বাংলা টাকায় 12,350 টাকার মতো। কাঠমান্ডু থেকে কাঠমান্ডু হিসাব করলে আমাদের প্রায় খরচ হয়েছিল 15,000 টাকার মতো। সেফটি মার্জিন সহ আপনারা 20,000-এর মধ্যেই এরকম একটি ট্যুর কমপ্লিট করে ফেলতে পারবেন। ধন্যবাদ সবাইকে।